আবার নিজানা সেদিন রাতটা অবিকের বাসায় কাটালো। তালুকদার বাড়িতে ফিরল সকালে। ড্রয়িং রুমে ঢুকতে থমকালো কলরব। বাসার ঘরে সবাই মোটামুটি উপস্থিত। নিজানার ডান হাতে হাত রেখে হাতটা শক্ত করে ধরল কলরব। কেউ কিছুই বলছে না, সবার মুখই গম্ভীর। কলরব নিচু গলায় বলল, আই এম সরি আব্বু, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি নিজানাকে ছাড়তে চাই না, আর না তো ও আমাকে ছাড়তে চাই। আশা করি তোমরা সবাই বুঝবে। আর যদি তোমাদের অসুবিধা থাকে তাহলে ওকে নিয়ে আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাব। আরশাদ তালুকদার দীর্ঘশ্বাস ফেললেন, গম্ভীর গলায় বলল, সারা রাত কোথায় ছিলেন? কলরব এমন প্রশ্ন আশা করেনি। ভেবেছিল এখনই বোধহয় আরশাদ তালুকদার তেড়ে আসবেন তাকে মারার জন্য। হতভম্ব কলরব তরিত গলায় উত্তর করল, অবিকের বাসায়। আরশাদ তালুকদার বললেন, বসো, কিছুক্ষণের মধ্যে আন্তাসারা চলে আসবে। কলরব চাইল নিজানার পানে। সব কিছু এতটা শান্ত কেন? সবাই এমন চুপচাপ। তার কিছুই মাথায় ঢুকছে না। তাহলে কি সত্যিই কোনো ঝামেলা হবে না? নিজানা মৃদু স্বরে বলল, মামু, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। আরশাদ তালুকদার বললেন, ঠিক আছে। নিজানা আর কলরব দুজনেই বসলো। মনিতা আর উর্মি রান্নাঘরে চলে গেল। কাব্বা আগেই চলে গেছে। কায়েফও চলে গেল। দিব্য আরশাদ তালুকদারের পাশেই বসে আছে। অলেখা ওদের দুজনের জন্য নাস্তা সেখানেই নিয়ে এলেন। সামনের টেবিলে রেখে বললেন, খেয়ে আসিস নি নিশ্চয়ই? এত তাড়াতাড়ি চলে আসলি, খেয়ে নে দুজনে। কলরব অবাক চোখে চাইলেও কিছু বলল না। অলেখার মুখটাও গম্ভীর। নিজানাকে ইশারা করতে ও খাওয়া শুরু করলো। কিছুক্ষণের মধ্যে নওয়াজ চৌধুরী আর আন্তাসা এলো, সাথে 3 জন পুলিশ। দিব্য অবাক হয়ে বসা থেকে উঠে পড়ল। চমকেছে নিজানা। দিব্য রুক্ষ গলায় বলল, আমি তো আপনাকে বলেছিলাম আপনার মেয়েকে সুস্থভাবে আপনার কাছে ফেরত দেবে, তাও আপনি পুলিশ নিয়ে সোজা আমাদের বাড়িতে এলেন। নওয়াজ চৌধুরী বললেন, আমার যেটা সঠিক মনে হয়েছে আমি তাই করেছি। অফিসার, এই যে ছেলেটা, অ্যারেস্ট করুন ওকে। কলরব হতবাক হয়ে তাকালো। দিব্যর মস্তিষ্কে যেন রক্তক্ষরণ হলো। শরীর জ্বলে উঠল ওর। বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? অ্যারেস্ট করবে মানে? আরশাদ তালুকদার বললেন, দিব্য শান্ত হও। কলরব বসা থেকে উঠে পড়ল। বলল, কিসের জন্য অ্যারেস্ট করবে? আমি কি চুরি ডাকাতি করেছি নাকি কাউকে খুন করেছি? নওয়াজ চৌধুরী বললেন, তুমি আমার মেয়েকে কিডন্যাপ করেছ, তাও আমার বাড়ি থেকে। নিজানা অবাক চোখে বাবার ফানে চাইল। কলরব দাঁতে দাঁত চেপে নিজেকে সংবরণ করার চেষ্টা করলো। দিব্য রেগেমেগে কিছু বলার আগে আরশাদ তালুকদার বললেন, অফিসার, নিয়ে যান ওকে, আর যাদের মেয়ে তাদের কাছে সুস্থ অবস্থায় ফেরত দিন। দিব্য, চলো আমার সাথে। এটা আমার নির্দেশ। যদি আমাকে বাবা বলে ডাকতে চাও তো। কথাটা বলে আরশাদ তালুকদার গটগট পায়ে সেখান থেকে চলে গেল। অলেখা রান্নাঘর থেকে ফুঁপিয়ে উঠলেন। দিব্য দোটানায় পড়ে গেল। অদ্ভুত দ্বিধা। অফিসার কলরবের দিকে এগোতেই নিজানার সামনে এলো। বলল, আপনার কি করতে চাইছেন? ও আমাকে কিডন্যাপ করেনি, আমি নিজ ইচ্ছাতে ওর সাথে গিয়েছিলাম। নওয়াজ চৌধুরী বললেন, অফিসার, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ও আমার মেয়েকে ম্যানিপুলেট করেছে। নিজানা সরো, ওনাদের কাজ করতে দাও। অফিসার নিজানাকে ফার করে কলরবের কাছে গিয়ে দাঁড়ালেন। কলরব নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। নিজানার চোখ দুটো ছলছল করে উঠল। তপ্ত গলায় বলল, আব্বু, তুমি এসব কেন করছো? দিব্য ভাইয়া, তুমি ওনাদের আটকাও না কেন? ওরা কেন কলরবকে ধরছে? কলরব আমাকে কিডন্যাপ করেনি, আমি নিজ ইচ্ছে ওর সাথে গিয়েছি। কেউ কি বুঝতে পারছো না আমার কথা? দিব্য সহ্য করতে পারল না। নিজানাকে উপেক্ষা করে চলে গেল সেখান থেকে। কলরব পাথর হয়ে দাঁড়িয়ে রইল। বাপ ভাইয়ের আজকের ব্যবহারটা তাকে ব্যথিত করেছে। কোনো কিছুর পরোয়া না করা কলরবের আজ মনটা কেমন বার হলো। হারিয়ে বসলো কিছু বলার শক্তি। বাড়ির অন্য কেউ সেখানে এলাও না। আরশাদ তালুকদারের কড়া নির্দেশ। অফিসার বললেন, দেখুন ম্যাডাম, আপনার আর ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে যে ভয় দেখানো হয়েছে আমরা বুঝতে পারছি। নিজ ইচ্ছায় গেলে আপনি পায়ে হেঁটেই যেতে পারতেন। সিসিটিভিতে স্পষ্ট আমরা দেখেছি আপনাকে উনি কিডন্যাপ করেছেন। এখন আপনি আপনার আব্বু আম্মুর সাথে বাসায় যান।
নিজানা প্রচণ্ড মেজাজ খারাপ হলো। কেউ কেন তার কথা বুঝতে পারছে না। ও আর কিছু বলার পূর্বে কলরব ওর একটা হাত ধরলো, কপালে ঠোঁট ছোঁয়াতেই চোখ দুটো বুজে নিল নিজানা। ফাপড়ির বারে চোখে জমা অশ্রু জর জর করে পড়ল ওর গাল বেয়ে। কলরব ওর মাথাটা বুকে চেপে ধরে বলল, আপাতত তুই যা, সাবধানে থাকবি, আমি খুব শীঘ্রই চলে আসব। কাঁদছিস কেন পাগল? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? তুই তো সব জানিস। নিজানা ওকে জড়িয়ে ধরলো, মিশে যেতে চাইলো ওর সাথে। পরোয়া করলো না আরশাদের আশপাশের কারোর। শব্দ করে কেঁদে উঠল। কলরবকে জোর করে সরিয়ে দিল। আন্তাশা ওকে সরিয়ে নিল জোর করে। নিজানা ছটফট করছে। কলরব নিচেই হেঁটে চলে গেল, পেছনে তাকাচ্ছে না। পুলিশ কয়েকজন তার পেছনে। নিজানার বুকটা ফেটে যাচ্ছে। কি করবে? কেউ কেন তার কথা বুঝছে না, কেন শুনছে না? ছটফট করলো আন্তাসার থেকে ছোটার জন্য। চিৎকার করে বলল, মাম্মা ছাড়ো আমাকে, আমিও ওর সাথে যাব। নওয়াজ চৌধুরী ধমকে উঠলেন, জাস্ট শাট আপ নিজানা, পাগলামি বন্ধ করে এবার, আর চুপচাপ বাড়ি চলো। তুমি সমস্ত সীমা পার করে ফেলেছ। আমি তোমাকে কাটার জোপ থেকে ফুলের বাগানে নিয়ে যেতে চাইছি, আর তুমি স্বইচ্ছায় কুয়োয় জাপ দিতে চাচ্ছ। নওয়াজ চৌধুরী ওকে জোর করে নিয়ে যেতে লাগলেন। নিজানা কাঁদতে কাঁদতে বলল, আব্বু আমার একটা কথা একবার শোনো, তুমি ভুল করছো। নওয়াজ চৌধুরী কড়া গলায় বললেন, কিসের জন্য এত পাগল হয়েছ নিজানা? ওই ছেলেটার করা কাজগুলো এত সহজে ভুলে গেলে? পাগলামি বন্ধ করো আর চুপচাপ চলো, নয়তো এখন তো শুধু জেলে দিয়েছে। তুমি এমনই করতে থাকলে পৃথিবী থেকে সরাতে বাধ্য হব। তুমি নিশ্চয়ই চাইবে না ওর কোনো ক্ষতি হোক। নিজানা বিস্মিত চোখে বাবার দিকে তাকালো। বিশ্বাস করতে পারলো না সে ঠিকই শুনেছে। ওকে অবাক করে তাকাতে দেখে সামান্য বিব্রত বোধ হয় নওয়াজ চৌধুরী কড়া গলায় পুনরায় বলেন, আমি কিন্তু চাইলে সব কিছু করতে পারি। বিশেষ করে তোমার ভালোর জন্য আমি আমার জীবন দিতে পারি। সেখানে অন্য কারো জীবন পারব না? এটা সহজ। নিজানা ক্ষীণ গলায় বলল, না তুমি পারো না, তুমি পারো না আব্বু। কেন পারি না? নিজানা চিৎকার করে উঠল, তুমি একজন বাবা হয়ে আরেকটা বাচ্চার থেকে তার বাবাকে কেড়ে নিতে পারো না, যে এখনও পৃথিবীতেই আসেনি। তার আসার আগেই তার থেকে তার বাবাকে কেড়ে নিতে পারো না। তুমিও তো একজন বাবা। বলো, বুক কাঁপবে না তোমার? হাত কাঁপবে না? বলো, পারবে নিজের মেয়েকে জীবন্ত অবস্থায় মেরে ফেলতে? কি? নওয়াজ চৌধুরী থমকে দাঁড়ালেন, অনুধাবন করার চেষ্টা করলেন মেয়ের বলা কথাটির অর্থ। বিস্ময়ে তার চোখ মুখ বদলে গেল। রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এলেন অলেখা সহ বাকি সবাই। আন্তাশা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এসব কি বলছো বেবি? তুমি মানে সত্যি? নিজানা মাথা নুইয়ে ফেললো, মৃদু গলায় বলল, হ্যাঁ, আই এম গোয়িং টু বি এ মাদার। সময় যেন স্রোতের মতো বয়ে যায়। মির্জা গালিব ঠিকই বলেছেন, জীবন বড় বিচিত্র। সন্ধ্যা কাটতে চায় না, অথচ চোখের পলকেই কেটে যায় বছরের পর বছর। তেমনি দেখতে দেখতে পেরিয়ে গেছে কয়েকটি মাস। চিন্তায় দিব্যর মাথাটা যেন ফেটে যাচ্ছে। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। উৎকণ্ঠায় হাত পা অবশ হয়ে আসছে তার। নবনীর ডান হাতটা শক্ত করে নিজের মুঠোয় ধরে রেখেছে সে। স্থান হাসপাতালের উঠি। চারপাশে ব্যস্ততা, অথচ দিব্যর কাছে যেন সব কিছুই থমকে আছে। সকাল 10টা নাগাদ নবনীর প্রসব বেদনা উঠেছিল। সমস্ত কষ্ট না করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নিরীক্ষা পর চিকিৎসকরা জানালেন, স্বাভাবিক প্রসব সম্ভব নয়, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দিতে হবে। তাই কিছুক্ষণের মধ্যেই তাকে ওটিতে নেওয়া হয়েছে। নবনীর পাশে থাকার অনুমতি পেয়েছে দিব্য। ভয়ে কাঠ হয়ে আছে নবনী, গলা শুকিয়ে এসেছে। চোখের কোণ বেয়ে নীরবে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। দিব্য তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে অস্থির কণ্ঠে বলল, তোমার কোনো সমস্যা হচ্ছে? বলো, খুব কষ্ট হচ্ছে? আর একটু প্লিজ, আর কিছুক্ষণ। নবনী চোখ দুটো বুজে নিল, ঠোঁট নড়ল, কিন্তু কিছু বলতে পারল না। দিব্য অস্থির দৃষ্টিতে কাব্যর দিকে তাকালো। কাব্য মৃদু হেসে তাকে আশ্বস্ত করলো। তবুও দিব্যর বুকের ভেতরটার অস্থিরতা কমল না। সময় যেন আজ ইচ্ছে করে
হয়ে গেছে। অবশেষে বেশ কিছুক্ষণ পর হঠাৎ করেই কক্ষের চারপাশ মুখরিত করে এক নবজাতকের কান্নার শব্দ ভেসে এলো। কাব্য হেসে উঠল, ওরে বাবা, এত জোরে কেউ কাঁদে? দিব্যর বুকের ভেতরটা কেমন করে উঠল। কিছুক্ষণ পর একজন নার্স ছোট্ট শিশুটিকে নবনীর বুকের উপর আলতো করে শুইয়ে দিল। নবনী ধীরে ধীরে চোখ মেলল, আর্দ্র চোখে তাকালো নিজের সন্তানের দিকে। আগেই জানা ছিল তাদের ছেলে হবে, তবু প্রথম দেখার অনুভূতিটা যেন কোনো পূর্বে প্রস্তুতি মানে না। নবনীর দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে, শরীরটাও যেন নিস্তেজ হয়ে পড়েছে। তবু ঠোঁটের কোনো ফুট উঠলে এক সিলতে হাসি। কাপা হাতে ইশারা করলো দিব্যকে যেন শিশুটাকে দেওয়া হয়। দিব্য কম্পিত হাতে দু হাতে বাড়িয়ে নিজের সন্তানকে তুলে নিল। ছোট্ট নরম শরীরটা বুকের কাছে টেনে নিতেই তার সমস্ত অস্থিরতা যেন এক মুহূর্তে থেমে গেল। ঝুঁকে গিয়ে নবনীর কপালে দীর্ঘ এক চুমু এঁকে দিল সে। তারপর চোখ গেল শিশুটার মুখের দিকে। দিব্য স্থির হয়ে গেল। এ যেন তার শৈশবের প্রতিচ্ছবি। ছোট্ট মুখ, নাকের গড়ন, কপাল হুবহু যেন ছোট্ট দিব্য তালুকদার। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল তার সমগ্র শরীরে। পুরুষালী কঠিন চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠল। এতদিনের অভাব, শূন্যতা, অপেক্ষা সব কিছু যেন এই ছোট্ট মানুষের আগমনের অর্থ পেয়ে গেল। বিস্ময়ে কাপা গলায় দিব্য বলল, নবনী, ও আমার, মানে আমাদের। নবনী কোনো উত্তর দিতে পারল না, শুধু ক্লান্ত চোখে তাকিয়ে রইল তাদের সন্তানের দিকে। দিব্য শিশুটার কপালে আলতো করে ঠোঁট ছুঁইয়ে দিল। তারপর নবনীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমাকে ধন্যবাদ নবনী, এই অবেলায় আমার জীবনে আসার জন্য, আমার জীবনটা আবারও খুশি আর আনন্দ ভরিয়ে দেওয়ার জন্য, একজন রিক্ত মানুষকে এতটা ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেওয়ার জন্য। কণ্ঠটা ক্রমশ ভারী হয়ে এলো তার। আর আমি যেমন ঠিক তেমনভাবেই আমাকে গ্রহণ করার জন্য। নবনীর চোখের কোণে আবারও অশ্রু জমল। দিব্য ভেজা চোখে হাসলো। এরপর নবনী যখন পুরোপুরি হুঁশে এলো, তখন ওর প্রথম কথা ছিল, দিয়া কোথায়? অভিনবের সাথে কুহুর বিয়ের কথাবার্তা চলছিল বেশ অনেক দিন ধরে। আজকে সন্ধ্যায় বিয়েটা ছোটোখাটোভাবে সেরে ফেলা হবে। আপাতত কুহু এই দেশে থেকে এইচএসসি অবধি পড়বে। এরপর অনুষ্ঠান করে তাকে একেবারের জন্য শ্বশুরবাড়িতে পাঠানো হবে। বিয়ের কাজ মিটতে মিটতে প্রায় 11টা বাজলো। আজকের রাতটা অভিনবরা এ বাড়িতেই কাটাবে, তাই হই হট্টগোলে মূলত দেরি হয়েছে। নিজানা আগে ঘরে এসে বসেছিল। ইদানিং বাড়ন্ত পেটটা নিয়ে তার হাঁটাচলা করতে খুব অসুবিধা হয় তার। কলরব ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল, তবে নিজানাকে বিছানায় পেল না। ব্যালকনিতে উকি দিয়ে দেখলো সে সেখানেই দাঁড়িয়ে। কলরব এগিয়ে গিয়ে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল, কাঁধে চিবুক ঠেকিয়ে বলল, তোর কিন্তু এতক্ষণ ঘুমিয়ে পড়ার কথা ছিল। নিজানা বলল, ঘুম আসছে না, কুহুর জন্য কষ্ট হচ্ছে, ও কত দূরে চলে যাবে। এজন্যই তো বলছিলাম ওই বলদটার সাথে বিয়ে না দেওয়াই উত্তম হতো। শুধু শুধু আমার একমাত্র বোনটা এত দূর চলে যাবে। নিজানা হেসে বলল, তোমার সমস্যা কি বলো তো? অভিনবকে তোমার পছন্দ নয় আমি জানি, তাই বলে বারবার এভাবে বলবে? ও ছোট, ও ছেলেটার সাথে ঠিক করে কথা বললে না। খুব ভালো ছেলে, আর বড় কথা ও কুহুকে ভালোবাসে, এজন্যই তো বিয়েটা হচ্ছে। শালা আমার বউকে না পেয়ে বোন ফুটিয়ে নিয়েছে। নিজানা কেমন করে জানি কলরবের ফানে চাইল, অথচ ওর হাসার কথা ছিল। কলরব সন্ধিয়ান চোখে চাইল, বলল, তোর কি শরীর খারাপ লাগছে? নিজানা মাথা নাড়ে, অতঃপর কলরবের দিকে নিজের হাতটা বাড়ায়। মুষ্টি খুলতেই কলরব চমকায়। সেদিনকার সে ভাঙা কাছের ছুরির টুকরোগুলো সে রেখে দিয়েছিল। দীর্ঘশ্বাস ফেলল কলরব। এটাও দেখে ফেলেছে? নিজানা ব্রু কুঁচকে চেয়ে বলল, তুমি তো আমাকে ভালোবাসতে না, তাহলে এগুলো কেন নিজের কাছে রেখেছ? কলরব আমতা আমতা করে বলল, তাতে তোর বাপের কি? কলরব মুখ ফুলালো নিজানা। কলরব হাসলো, বলল, কে বলেছে ভালোবাসতাম না? ভালোবাসতাম বলেই ভালো চেয়েছিলাম। আমি চাইনি আমার জন্য তোর স্বপ্নে ভাঙুক, তোর পড়াশোনা বন্ধ হোক। এই বাড়িতে থাকলে তোর পড়াশোনা করা হতো না। আম্মু বলেছিল। কবে থেকে ভালোবাসতে? নিজানা আগ্রহী হয়ে জিজ্ঞেস করলো। কলরব বলল, সে অনেক কাল আগের কথা। এক দেশে এক ফাজলামি করো না তো। তুমি আমাকে চাইতে, আবার দিনে কয়েকবার করে ডিভোর্সের কথাও বলতে। সিরিয়াসলি কলরব? কলরব নিজানার ফোলা গালে ঠোঁট ডুবিয়ে চুমু খেলো। ওকে আর একটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, তোকে পাওয়াটা এতটাই অসম্ভব ছিল যে আমি কখনো সাহস দুঃসাহস করতে পারিনি। কিন্তু তোকে পাওয়ার পরেও কয়েকদিন আমি যেন ঘোরের মধ্যে ছিলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম আর ভাবতাম, এই বুঝি দেখবো স্বপ্নটাই
এ সবটাই স্বপ্ন। নিজানা চোখে বিস্ময়, অবাক গলায় বলল, ঠিক বুঝলাম না, পাওয়ার ফল মানে? তোর সব বিষয়ে পিএইচডি কেন করতে হবে? থাক না কিছু বিষয়ে অজানা, এমন বিশেষ ক্ষতি তো হচ্ছে না। এত কিছুর পরেও যে তুই আমার বুকে, এটাই সবচেয়ে বড় পাওয়া। নিজানা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, ভালোবাসলে প্রকাশ করতে হয়। হুট করে যদি ভালোবাসার মানুষটা না থাকে তখন কি করবে? ভালোবাসার মানুষটা না থাকুক, ভালোবাসারটা থাকবে। আমি ভালোবেসে যাব, যতদিন পৃথিবীতে থাকবো শুধু তোর থাকবো, তোকে ভালোবাসবো। কলরব হাসছে। নিজানা আজকাল কথায় পারে না ছেলেটার সাথে। অদ্ভুত কথা বলা কলরব এত সুন্দর গুছিয়ে কথা বলতে শুরু করেছে। কয়েক মাসে ছেলেটা আমূল পরিবর্তন ঘটেছে, তা বলার অপেক্ষা রাখে না। তবুও নিজানা কি কম যায়? এত সহজে তো হার মানবে না। কৌতূহলী গলায় প্রশ্ন করলো, আচ্ছা কলরব, তোমার প্রথম ভালোবাসা কি? গিটার। আর সেকেন্ড ভালোবাসা? বাইক। নিজানা তপ্ত শ্বাস ফেলল। ছেলেটা কিছুতেই কথার জালে ফাঁসানো যাচ্ছে না। এক্সের কথা তো সে বের করেই ছাড়বে। আবারও আদুরো গলায় বলল, আর শেষ ভালোবাসা? তুই। নিজানা দীর্ঘশ্বাস ফেলল। মুখটা গম্ভীর হয়ে গেছে ওর। কলরব তা দেখে মনে মনে হাসলো। মেয়েটা কথায় কথায় তাকে ইরাকে নিয়ে খোঁচা দেয়, অকারণে রাগ করে। নিজানা খাটের দিকে যেতে বলল, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। সাথে আবার পা দুটোতেও কেমন যন্ত্রণা হচ্ছে। কলরব বলল, এই অদম এখনই আইসক্রিম নিয়ে এসেই আপনার পা মেসেজ করে দিচ্ছে বেবি। কলরব চলে গেল। নিরাশ হলো নিজানা। আজ কিছুতেই ছেলেটাকে উস্কানো যাচ্ছে না। কিছুক্ষণ পর কলরব দুটো আইসক্রিম নিয়ে আসলো। একটা চকোবার, অন্যটা কোন? জিজ্ঞেস করলো। কোনটা নেবে? এখান থেকে একটা নিতে হবে, আরেকটা আমি খাবো। আমারও খেতে ইচ্ছে করছে। নিজানা দ্বিধায় পড়ে গেল। তার তো দুটোই খেতে মন চাইছে, তবুও মনে পাথর চেপে রেখে চকোবার আইসক্রিমটা নিল। কলরব ওর সামনে বসে কোন আইসক্রিমটা খুলতে লাগলো। নিজানা নিজের আইসক্রিম খাওয়ার পাশাপাশি কলরবের দিকে চেয়ে রইল মৃদু বিরক্তি দেখিয়ে বলল, তুই খাবে তো আমার পাকে মেসেজ করে দিবে। কলরব এক হাতে আইসক্রিম ধরে অন্য হাতে পায়ে রাখলো। আইসক্রিম একটা কামড় বসাতে নিজানা বলল, আমি ওটাও খাবো। কলরব বিনা বাক্যে আইসক্রিমটা বাড়িয়ে দিল। অবশ্য এর অপেক্ষাতেই ছিল। এতদিনে এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। নিজানার কোনটা কখন চায়, কোন কথার আড়ালে কী আবদার লুকিয়ে থাকে, সবই এখন তার প্রায় মুখস্থ। নিজানার চোখে মুখে মুহূর্তে আনন্দের ঝিলিক দিয়ে উঠল। সে হাসি মুখে কলরবের আইসক্রিমে কামড় বসালো। কলরব এক গালে হাত রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। এই মেয়েটা তার হবে বা হতে পারে, এটা কি সে কখনো ভেবেছিল এতটা ভালোবাসবে? এটাও ভাবেনি। হঠাৎ দু চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো তার। দু চোখের কোণে জমে উঠল কয়েক ফোঁটা আনন্দ ও শ্রীষ। নিজানা দেখে ফেললে আবার কত প্রশ্ন করবে। দ্রুত মুখটা অন্যদিকে ফিরিয়ে চোখটা মুছে ফেলল। তারপর স্বাভাবিক হওয়ার বান করে তাকাতেই দেখল নিজানা তার দিকেই চেয়ে আছে। কলরব মৃদু হাসল, নিজেকে স্বাভাবিক দেখাতে চাইল। নিজানা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কলরব মাথা নাড়ল। তারপর দু হাতে নিজানার পা আলতো করে মেসেজ করতে করতে স্বাভাবিক গলায় বলল, কিছু না, তুই খা, লাগলে আরও নিয়ে আসবো। নিজানা হাসলো। কলরবও বেজা হাসলো। খাওয়া শেষ হতেই নিজানা আবারও কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, তোমার প্রথম ভালোবাসা গিটার? কে দিয়েছ? সেকেন্ড ভালোবাসা বাইক? কে দিয়েছ? মনটা নিশ্চয় এক্সকে দিয়েছ। তাহলে আমার জন্য কি রেখেছ? কলরব অসহায় চোখে চাইল। নিজানা মুখটা বার করে ঘুরিয়ে নিল। কলরব হাসলো। কাছে গিয়ে ওর মুখের দিকে তাকালো। নিজানা মুখ ঘুরিয়ে নিল। কলরব ওর মুখটা দু হাতের তালুতে নিয়ে গুনগুন করে গাইল, মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। দিনগুলো উর্মির জন্য যেন স্বপ্নের মতো কাটছিল। আজকাল এবারের সবাই তাকে ভালো চোখে দেখে। আর এর পেছনে সবচেয়ে বড় অবদান যে মানুষটি, সে হচ্ছে কাইফ। সে সব পরিস্থিতি শক্তভাবে তার পাশে দাঁড়িয়েছিল বিদায় সবাই তাকে বাধ্য হয়ে হলেও মেনে নিয়েছে। আর এই বাড়ির কায়েফের বর্ণনার থেকেও সত্যি ভালো। সেদিন কায়েফের ঘরে ফিরতে খানিকটা দেরি হয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে হঠাৎ থমকে দাঁড়ালো সে।
পা দুটো যেন দরজাতে আটকে গেল। তার চোখের সামনে ভেসে উঠল এমন একটা দৃশ্য যা মুহূর্তে তাকে পাথর করে দিল। মাঝার কোলে মাথা রেখে শুয়ে আছে উর্মি। মাঝা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। দুজনের মাঝে কি নিয়ে যেন গল্প চলছে। মাঝে মাঝে ভেসে আসছে হাসির শব্দ। কায়েবকে দেখে মাঝা কথা থামিয়ে দিলেন। তারপর স্বাভাবিক ভঙ্গিতে বললেন, কায়েব, তুই চলে এসেছিস? দেখ না মেয়েটা কাঁদতে কাঁদতে কী অবস্থা, তাই ওর মাথায় একটু তেল দিয়ে দিচ্ছিলাম। হতভম্ব কায়েব নিঃশব্দে মাথা নাড়ল। এই বাড়িতে যে মানুষটি একসময় উর্মিকে সবচেয়ে বেশি অপছন্দ করতেন, আজ তিনি যেন মেয়েটাকে চোখে হারান। কীভাবে যে এই মেয়েটার মায়ায় পড়ে গেলেন কে জানে। এমনিতে মাঝা নরম মনের মানুষ। আজকাল নিজের হাতে উর্মির প্রতিটা বিষয় খেয়াল রাখেন। কায়েব বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে বলে এসব তার অজানাই থেকে যায়। আজ হঠাৎ দৃশ্যটা দেখে কায়েব মুহূর্তের জন্য সে যেন স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো তার। মনে হলো সে বুঝি কোনো অসম্ভব সুন্দর স্বপ্ন দেখছে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, কাঁদছেন কেন? মাঝা উর্মির মাথায় হাত বুলাতে বলল, ওর দাদুর কথা খুব মনে পড়ছে। তুই একটু সময় করে ওকে একবার গ্রাম থেকে ঘুরিয়ে আনিস না কেন? যতই হোক ছোটবেলা থেকে তো ওখানেই থেকেছে। কায়েবের মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। আম্মু, আই এম সরি, কিন্তু আমি ওই গ্রামে আর পা রাখতে চাই না। মাঝা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে ওর দাদুকে এখানে আনার ব্যবস্থা করে দে। কায়েব এবার আর কোনো আপত্তি করল না। শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। মাঝা উর্মির দিকে তাকিয়ে বললেন, এবার খুশি তো? উর্মি মৃদু হেসে মাথা নাড়ল। মাঝাও হাসলেন। তারপর হঠাৎ নিজের পুরনো দিনের গল্প শুরু করে দিলেন। তুমি জানো, আমার বিয়ের পরেও আমি কোনো মতে 3 দিন শ্বশুরবাড়িতে কাটিয়ে কান্না জুড়ে দিতাম। বাপের বাড়ি যাব, তোমার শ্বশুর পড়তেন বিপদে, বলে হেসে উঠলেন তিনি। উর্মিও হাসল। এরপর মাঝা তার বিবাহিত জীবনের কত শত গল্প বলতে লাগলেন। পুরনো দিনের গল্প, শ্বশুরবাড়ির গল্প, নিজের অভিমান, কত কি। গল্পগুলো কি সত্যিই এত মজার? হয়তো, নয়তো দুজন মানুষ সেভাবে হাসে কেন? কায়েব যেন আর কিছুই শুনতে পাচ্ছে না। তার কানে শুধু ভেসে আসছে উর্মির হাসির শব্দ। কি অদ্ভুত সেই হাসি! নিজেকে সার্থক বলে মনে হলো কায়েফের। ধীরে ধীরে বিছানার পাশে মেঝেতে বসে পড়ল। গালে হাত রেখে নির্বাক চোখে তাকিয়ে রইল সেই দৃশ্যটার দিকে। মনে হলো এই মুহূর্তটা একটু থেমে থাকুক। কিছুক্ষণ পর মাঝার চোখে পড়লো ছেলেটাকে। নিচে বসেছিস কেন? উপরে আয়। কায়েফ মৃদু হাসলো। তুমি কন্টিনিউ করো, আমার এখানে বসেই ভালো লাগছে। মাঝা কিছু না বলে মুচকি হাসলেন। আর কায়েব সে চুপচাপ বসে রইল। তার সামনে তার 2 প্রিয় মানুষ গল্প করছে, হাসছে, আর সে শুধু দেখছে। কখনো কখনো সুখকে ছুঁয়ে দেখতে হয় না, চোখের তৃপ্তি যথেষ্ট। কায়েবের মনে হলো, এই তো জীবনটা বোধ হয় এমনই হওয়ার কথা ছিল। তালুকদার বাড়ির পেছনের বাগানে পিকনিকের আয়োজন করা হয়েছে। সবাই একসাথে হই হই করে রান্না করলো, দুপুরে খাওয়া দাওয়াও করলো একসাথে। হ্যাঁ, আমার জামাইয়ের নামেই করো, ভবিষ্যতে আমার সব কিছু সেই তো দেখবে। নওয়াজ গলা কানে এলো কলরবের। তারাও আজকে এ বাড়িতে এসেছে। তিনি একটু দূরে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছেন। সে ব্রু কুচকে নিজানার পানে চাইল। নিজানা একটা চেয়ারে বসা। কলরবের ছাউনি দেখে হেসে ফেলল। কলরব বলল, গিরগিটির বাবা, গিরগিটি। নিজানা কলরবকে ইশারা করে বলল, এটা বাদর, আমার পেটে বাদরের বাচ্চা বাদর। কলরব হাসল। অভিনব বলল, কলরব তুমি হাসছো কেন? আমি কি এত বাজে গাই? কলরব মুখ ঘুরিয়ে তাকালো। অভিনব এতক্ষণ গান করছিল। কলরবের খেয়াল হতেই বলল, তোমার গানে আমি হা হারিয়ে একটি দিয়েছি। এটা কোনো গান হলো? মুরগির বাচ্চার মতো সিসি করছো। নিজানা গরম চোখে চেয়ে বলল, কলরব বেশি হচ্ছে কিন্তু। কলরব চুপ করে বলল। কাব্য বলল, দেখেছিস মুখের কথা বন্ধ হয়ে গেছে। কে জানি বলেছিল বিয়ের পরেও বউকে ভয় পাবে না, খালি আমিই বউকে ভয় পাই। কলরব বলল, হ্যাঁ, আমি তো ভয় পাই নাকি, সম্মান করি। মৌনিতা সাই মিলিয়ে বললে, সেটাই, সবাই সবটা বুঝে না ভাইয়া। তুমি এসব মশামাছির গুনগুনে কান দিও না তো। নবনী ছেলেকে কোলে নিয়ে এদিক ওদিক ফাইসারি করছে। একটানা কেঁদেই চলেছে শিশুটি। কান্নার তীব্রতায় কৃষ্ণবর্ণ ছোট্ট
শরীরটা ক্রমশ লাল হয়ে উঠেছে। বাচ্চাটার গায়ের রং অবিকল দিব্যর মতো। নবনী মাঝে মধ্যে অবাক হয়ে তাকিয়ে থাকি তার সন্তানের দিকে। একটা সময় এই গায়ের রংটাই তার চোখে ছিল তাচ্ছিল্যের কারণ, অথচ আজ তার কোলে থাকা এই ছোট্ট শিশুটা কিংবা একটু দূরে বসে থাকা ওই মানুষটা, দুজনেই তার পৃথিবীর সবচেয়ে আপন। কই, এখন তো তাদের অসুন্দর লাগে না, বরং এই রঙের মাঝেই খুঁজে পায় প্রশান্তি। দিব্য কলরবের সঙ্গে বসেছিল। মানুষটার একটানা কান্না শুনে সেই উদ্বিগ্ন চোখে নবনীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, নবনী, ও এত কাঁদছে কেন? নবনী অসহায় মুখে মাথা নাড়ল, বুঝতে পারছি না। কলরব কিছুক্ষণ বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ যেন তার মনে হয় কিছু একটা পড়ে। পকেটে হাত দিয়ে দিয়ে ছোট্ট একটি প্যাকেট বের করলো সে। তারপর নবনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাবি, তোমার জন্য একটা গিফট আছে। নবনী অবাক চোখে তাকালো। আমার জন্য গিফট? কলরব মৃদু হেসে মাথা নাড়ল। হ্যাঁ, তোমার মনে আছে তোমার বিয়ের পরের দিন যখন তুমি নিজের হাতে সবার জন্য রান্না করেছিলে আর সবাই তোমাকে উপহার দিয়েছিল, তখন আমি শুধু তোমাকে কিছু দিতে পারিনি, বলেছিলাম নিজের ইনকামের টাকা দিয়ে একদিন তোমাকে কিছু দেব। এই কয়েক মাসে নিজের উপার্জন থেকে একটু একটু করে জমিয়েছি। খুব বড় কিছু না, সামান্য একটা উপহার, তবে এটা আমার নিজের টাকায় কেনা। নবনী প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। উপহারের চেয়েও কথাগুলো যেন তার হৃদয়ে গিয়ে লাগলো। কলরব মৃদু হেসে বলল, নাও ভাবি, সেদিনের ঋণটা আজ একটু হলেও শোধ করি। নবনী এগিয়ে এলো। দিব্য নিজেই উঠে গিয়ে ছেলেটাকে কোলে তুলে নিল। কলরব ইদানিং বেশ মন দিয়ে কাজ করছে। ব্যস্ততার মাঝেও যেন নিজের দায়িত্বগুলো নিখুঁতভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে সে। নবনী লাল রঙের বাক্সটা হাতে তুলে নিয়ে খুলতে বিস্ময়ে চোখ বড় হয়ে গেল তার। ভেতরে রাখা একটি স্বর্ণের চেন, সূক্ষ্ম নকশা। চেনটা দেখতে ভীষণ সুন্দর। নবনী মুগ্ধ চোখে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ। মনিতা সঙ্গে সঙ্গে বলল, কই, সবাইকে দেখাও। নবনী চেনটা তুলে সবার সামনে ধরল। সবাই প্রশংসা করলো। ততক্ষণে বিকেল নেমে এসেছে। পশ্চিম আকাশে সূর্য ডলে পড়েছে। তার সোনালি রশ্মিগুলো ক্রমশ ম্লান হয়ে আসছে। সারাদিনের উত্তাপ পেরিয়ে প্রকৃতিও ধীরে ধীরে শীতল হতে শুরু করেছে। বাতাসে সন্ধ্যার আগমনী বার্তা। সবাই গোল হয়ে বাগানে বসে আড্ডা দিচ্ছে। অলেখা আর মাঝা নানা রকম নাস্তা নিয়ে এসে সবার সঙ্গে যোগ দিলেন। কিছুক্ষণ পর আরশাদ তালুকদার আর আফতাব তালুকদারও এসে বসলেন। হঠাৎ দিব্য কলরবের দিকে তাকিয়ে বলল, কলরব, তোর গিটারটা নিয়ে আয় তো, একটা গান শুনি। চমকে উঠল কলরব। বিস্মিত চোখে তাকালো ভাইয়ের দিকে। দিব্য নিজেও কেমন জানি ইতস্ত করছিল, কারণ সেদিনের পর আরশাদ তালুকদারের সঙ্গে কলরবের আর তেমন কথা হয়নি। শুধু বাবার সঙ্গেই নয়, একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছিল দিব্য আর কলরবের মাঝেও। কলরব কয়েকবার আর চোখে আরশাদ তালুকদারের দিকে তাকালো। দুজনে চোখাচুকি হলো। মাত্র কয়েক সেকেন্ড। প্রথমবারের মতো আরশাদ তালুকদারই চোখ নামিয়ে নিলেন। কলরব নিশ্চুপ হয়ে বসে থাকায় দিয়ে উৎসাহের সঙ্গে বলে উঠল, চাচ্চু, নিয়ে আসো না। কলরব কোনো উত্তর দিল না। অফিসে জয়েন করার পর থেকে গিটারটায় আর হাত দেওয়া হয়নি তার। একসময় যে গিটারটাই ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী। একজন ভালো ছেলে, ভালো স্বামী আর ভালো মানুষ হওয়ার চেষ্টায় কখন যে নিজের সে শখটাকে দূরে সরিয়ে রেখেছে তা আর তার মনে নেই। কায়েব ওর কাঁধে হাত রেখে বলল, নিয়ে আয় যা। এর আগে ইহান উঠেন দাঁড়ালো, আমি এখনই নিয়ে আসছি। ইভান সঙ্গে সঙ্গে বলল, তুই একা যাস না, বাড়িতে এখন কেউ নেই, পরে ভয় পাবি, চল আমিও তোর সঙ্গে যাই। দুই ভাই একসঙ্গে উঠে চলে গেল। কাব্য ফাঁস ফিরে মনিতার দিকে তাকালো। মনিতা মৃদু হেসে তাকে আলতো করে চিমটি কেটে বলল, দেখেছো, আমার ছেলে। কাব্য সঙ্গে সঙ্গে ভুলটা শুধরে দিল, আমাদের। মনিতার ঠোঁটের হাসিটা আরও একটু ছড়া হলো। কিছুক্ষণ পর ইহান আর ইভান গিটার নিয়ে ফিরে এলো। দিয়া ছুটে গিয়ে কলরবের কোলে বসে পড়ল। গিটারটা হাতে নিতেই কলরবের আঙ্গুল কেঁপে উঠল। কতদিন পর! এর আগে কতবার এই জিনিসটাকে সে ছুঁয়েছে সে। কত রাতে তারে আঙ্গুল ছালিয়ে নিজের ভেতরের কথাগুলো সুরে মিশিয়েছে। অথচ আজকের অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। মনে হলো পুরনো কোনো প্রিয় মানুষকে বহুদিন পর ছুঁয়ে দেখছে। আরশাদ তালুকদার কলরবের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলেন, বাজাও, ভাঙবো না। কি ছাতার মাথা, গাও, আমরাও একটু শুনি।
আবারও চমকে উঠল কলরব। শুধু সে নয়, আশেপাশের সবাইও বিস্মিত হয়ে তাকালো আরশাদ তালুকদারের দিকে। দিয়ের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, পচা কথা কেন বলছো দাদু? সাচ্চু অনেক ভালো গান করে, কত ভালো গিটার বাজায়, আমাকেও শেখায়, সাচ্চু বেস্ট। কলরবের ঠোঁটের কোনো অজান্তে হাসি ফুটে উঠল, বুকের ভেতরটা দুরু দুরু করছে। এর আগে কত শত মানুষের সামনে গান গাইতে গিয়েও ওর এতটা আড়ষ্ট বোধ হয়নি। চোখ দুটোও কেমন ছলছল করছে। এখন পানি চলে আসলে সবার সামনে ঝামেলা হয়ে যাবে। কলরব ধীরে ধীরে গিটারের তারের উপর আঙ্গুল রাখলো। চারপাশে সবার মুখে হাসি, কেউ গল্প করছে, কেউ মজা করছে, কেউ আবার অপেক্ষা করছে কলরবের গানের জন্য। এক সময় গিটারের তারে সুর উঠল, হাসি ঠাট্টায় সময় গড়িয়ে যেতে লাগলো। পশ্চিম আকাশে সূর্যটা ধীরে ধীরে দিগন্তের ওপারে হারিয়ে যাচ্ছে। সোনালি আলো মুছে গিয়ে চারপাশের সন্ধ্যায় নরম অন্ধকার নামছে। বেলা ফুরিয়ে যাচ্ছে, কিন্তু উপস্থিত কারো মন খারাপ হচ্ছে না। সব বেলা কি সত্যিই সুন্দর? হয়তো না, তবুও পাশে যদি প্রিয় মানুষগুলো থাকে তবে এই অবেলাটুকুও মন্দ লাগে না। আচমকা দিব্যর ফোনে একটা ডেলিভারি ম্যানের কল আসলো। দিব্য সবাইকে বসতে বলে নিজে চলে গেল পার্সেল আনতে। ডেলিভারির ছেলেটা পার্সেল বুঝিয়ে দিয়ে চলে গেল। বিরাট একটা বক্স। দিব্য অবাক হলে, সে তো কিছু অর্ডার করেনি, তাহলে এটা কে দিল? বক্সটা উল্টে পাল্টে দেখলো। ও, এমন সময় দিব্যর ফোনে একটা কল আসলো। দিব্য রিসিভ করে জিজ্ঞেস করলো, কে? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? আর আমি কিনা তোর কথা ভেবে এত কিছু করলাম। আয় হায় গুরু, আমি বোধহয় নির্ঘাত পাগল হয়ে যাচ্ছি। সমাপ্তি। তো ভিউয়ার্স, গল্পটা আজকে এখানে শেষ হয়ে গেল। দীর্ঘ 4টা মাস এই গল্পটা রানিং ছিল। আপনারাও অনেকেই আমার পাশে ছিলেন। তো আজকে গল্পটাকে নিয়ে একটা গঠনমূলক উত্তর চাই, একটা ভালো কমেন্ট চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর গল্পটাকে কে কি মিস করবেন? আমি কিন্তু অবশ্যই মিস করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।